জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন ১,৯৬৭ জন। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে প্রতীক বরাদ্দ। প্রচারণা শুরু আগামীকাল থেকে। সিলেট যাচ্ছেন তারেক রহমান। হযরত শাহজালালের বাজার জিয়ারত দিয়ে কাল থেকে শুরু নির্বাচনী প্রচার। ঐতিহাসিক সমাবেশের প্রস্তুতি। পোস্টাল ব্যালটে ভোট দেবেন চট্টগ্রামের প্রায় ১,০০,০০০ প্রবাসী। গণপ্রতিনিধি বাছাইয়ের সুযোগে উচ্ছ্বসিত। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রত্যাশা। এবং শীতে ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। শয্যা খালি নেই সদর হাসপাতালের। ওষুধের তীব্র সংকটের অভিযোগ। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক ডিবিসি সারা বাংলা শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আর আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। জাতীয় সংসদ নির্বাচনের লড়াইয়ে থাকছেন ১,৯৬৭ প্রার্থী। তফসিল অনুযায়ী আজ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর আগামীকাল থেকে শুরু হবে ভোটের আনুষ্ঠানিক প্রচারণা। মঙ্গলবার শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ৩০৫ জন। এদিকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, পোস্টাল ভোট করতে পেরে বাংলাদেশ ইতিহাসে নাম লিখালো। পোস্টাল ব্যালটের অ্যাপের প্রচারে গণমাধ্যমকে অ্যাম্বাসেডরের ভূমিকায় দেখতে চান বলেও জানান তিনি। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই বলে সুইডিশ রাষ্ট্রদূতকে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, প্রতীক বরাদ্দ ঠিক কখন শুরু হচ্ছে, এ নিয়ে সবশেষ কি তথ্য হচ্ছে আপনার কাছে, সব মিলে জানাবেন। প্রতীক বরাদ্দ শুরু হতে বলা যায় আর ১ ঘন্টা বাকি আছে। খুলনা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সকাল ১০টায় প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে যে নির্বাচনী প্রচার, সে প্রচারণা নেমে পড়বেন। যে একবারেই বলা যায় প্রার্থী এবং প্রার্থীর সমর্থক স্বজনেরা এবং ভোটারদের যে কাছে টানার যে চেষ্টা, সেটা কিন্তু শুরু হবেন বলা যায়। এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যে সময় নির্ধারণ করা আছে, বিশেষ করে সকাল ১০টা থেকে প্রতীক বরাদ্দ হবে। এবং খুলনার যে আসনগুলি রয়েছে ৬টি আসন, সেই আসনগুলির প্রার্থীরা আসবেন, তারা প্রতীক নেবেন। এবং এখানটা আরেকটি বিষয় রয়েছে যে বিশেষ করে যে প্রার্থীদের যে ইশতেহার থাকছে, ইশতেহার নির্বাচনী ইশতেহারটাও কিন্তু এখানটায় ঘোষণা করার কথা রয়েছে। যার কারণে যে বলা যায় এখন প্রার্থীরা অপেক্ষায় আছেন এবং রিটার্নিং কর্মকর্তা অপেক্ষায় আছেন প্রতীক দেওয়ার জন্য, এবং অধীর অপেক্ষায় আছেন যারা প্রার্থীর সমর্থকরা। এবং খুলনা যে ৬টি আসন রয়েছে, এর মধ্যে ২টি আসন খুলনা মহানগরীতে এবং বাকি যে ৪টি আসন রয়েছে, সেই ৪টি আসনে খুলনা জেলায় অবস্থিত। যার কারণে যে ৪৩ জন যে বৈধ প্রার্থী হয়েছিলেন, তার মধ্যে থেকে গতকাল কিন্তু প্রত্যাহার করেছেন ৫ জন, যার মধ্যে এখন থাকছে ৩৮ জন প্রার্থী। এই প্রার্থীরা আসবেন এবং তাদের প্রতীক বরাদ্দ হবেন। এবং এখানটায় বিষয়টি থাকছেন যে খুলনা যে ৬টি আসনে একেবারেই বলা যায় বিএনপির যে ৬ জন প্রার্থী রয়েছেন এবং দলের কিন্তু বিদ্রোহী কোনো প্রার্থী নাই, এবং বলা যায় যে দলের সিদ্ধান্ত মেনে ৬ জন প্রার্থী হয়েছে এবং তারা সমর্থকরা তাদের পক্ষে কাজ করছেন। আর থাকছে জামাতের যে দাঁড়িপাল্লার ৫ জন প্রার্থী রয়েছেন, বিশেষ করে যে খুলনা ৪-এর যে জামাতের প্রার্থী যে ছিলেন, তিনি প্রত্যাহার করা এখন খুলনা ৬টি আসনের মধ্যে 5টি আসনে জামাতে দাঁড়িপাল্লা নিয়ে প্রতিযোগিতা করবেন। এবং ইসলামী আন্দোলন যারা রয়েছেন, বিশেষ হাত পাখা, তাদেরকে ৬টি আসনে তাদের প্রার্থী রয়েছে। এবং এছাড়া যে অন্যান্য রাজনৈতিক দল রয়েছেন এবং যারা রয়েছেন বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তারা কিন্তু যে নির্বাচনী কঠোর আচরণবিধির কারণে তাদের কিন্তু যে আচরণবিধি মেনেই তাদের প্রচারণা যে সীমাবদ্ধতা ছিল, আজ কিন্তু সেই আচরণবিধির যে প্রচার আনুষ্ঠানিক শুরু হবে। এবং যার মধ্য দিয়ে একেবারে খুলনার যে বলা যায় উপকূলীয় এলাকায় সর্ব এলাকায় শিল্প এলাকায় যে ভোটের যে উৎসব, সে উৎসব শুরু হবে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। সাথে ধন্যবাদ আমিরুল। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পূর্ণভূমি সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাবা মায়ের মতো হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাহি ও হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে সূচনা করবেন গণসংযোগ কার্যক্রম। স্থানীয় নেতারা বলছেন, সিলেটের ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচনী সমাবেশ আয়োজনে প্রস্তুত সিলেট বিএনপি। থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। কথা বলবো তার সাথে। প্রত্যুষ, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর ঘিরে কি কি কর্মসূচি রয়েছে, নেতাকর্মীদের উচ্ছ্বাস, নিরাপত্তা ব্যবস্থা, সব মিলে কি তথ্য হচ্ছে জানাবেন। আমি এখন রয়েছি সেই ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে। আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই মঞ্চ, যে মঞ্চে আসলে তারেক রহমান কথা বলবেন।
তো যে বিষয়টি আপনি জানতে চাচ্ছিলেন সফর সূচি, সেটি কিন্তু গতকাল জেলা এবং মহানগর বিএনপি একটি সংবাদ সম্মেলন করে আমাদেরকে জানিয়েছেন। তারা বলেছেন আজ রাতেই তারেক রহমান সিলেটে আসবেন। তো বিএনপি চেয়ারম্যানের এই আগমন উপলক্ষে নিরাপত্তা কিন্তু বেশ জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন পোশাকে কয়েক স্তরের নিরাপত্তা থাকবে। এছাড়াও তারা জানিয়েছেন দলের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আসলে প্রতিটি নেতাকর্মী কিন্তু দলের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন, এক ধরনের ডিসিপ্লিনের কথা বলেছেন। এবং যেটি জানিয়েছেন গতকাল রাতে হয়তো তারা একটি বিষয়ে আমাদেরকে বলেছেন যে হয়তো বিএনপি চেয়ারম্যান হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের কাজটি সেরে ফেলতে পারেন। বিভিন্ন সূত্রে আমরা এটিও জেনেছি দক্ষিণ সুরমায় তারেক রহমানের যে শ্বশুরবাড়ি রয়েছে সেখানেও তিনি যাওয়ার কথা রয়েছে। তো সেটি ঘিরেও কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আগামীকাল সকাল 10টায় এই ময়দানে তার যে প্রথম নির্বাচনী যাত্রার যে সমাবেশ বা জনসভা যেটি বলি সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। এবং সেখানে আমরা যে কর্মসূচি জেনেছি সেটি হচ্ছে এখানে সুনামগঞ্জ সহ সুনামগঞ্জের এবং সিলেটের যারা রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী যারা রয়েছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সেই প্রার্থীদের তিনি পরিচয় করিয়ে দেবেন এবং দিক নির্দেশনামূলক একটি বক্তব্য রাখবেন। তো সাধারণ নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে এটি যেহেতু হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করে এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু একাধিকবার অন্তত 3বার সিলেটে এসেছেন এবং মাজার জিয়ারত করেছেন। এছাড়াও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি সাবেক চেয়ারম্যান বেগম খালেদা জিয়াও কিন্তু এখানে এসেছেন, যেটি আসলে তাদের দলের ঐতিহ্য কিংবা রীতি যেটি বলা যায় সেই রীতিটি পালন করবেন। এবং যেহেতু সিলেটের সাথে একটা আত্মীয়তার বাঁধনে বাধা রয়েছে, বিএনপি নেতাকর্মীরা এই বিষয়টি নিয়ে একটু বাড়তি উচ্ছ্বসিত। তো আশা করা হচ্ছে আজকে থেকেই এই মাঠ তথা সিলেটে নেতাকর্মীদের একটা ব্যাপক সমাগম হবে, যেটি বিএনপির নেতাকর্মীরা আশা করছেন। এবং তারা বলছেন কয়েক লাখ মানুষ আসলে সমাবেশ স্থলে এবং সমাবেশের আশেপাশে অবস্থান নেবেন। এবং এই সিলেট সফরটা যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকা, দীর্ঘদিন তারেক রহমান লন্ডনে ছিলেন, সবকিছু মিলিয়ে বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝে একটা বাড়তি গুরুত্ব বহন করছে। ধন্যবাদ প্রত্যুষ। আগামীকাল সিলেটে নির্বাচনী সমাবেশ শেষে ফেরার পথে হবিগঞ্জ ও নরসিংদীতে পথসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যেসব কর্মসূচি ঘিরে স্থানীয় বিএনপিতে এখন উৎসবের আমেজ, সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। এখন শুধুই তার অপেক্ষায় নেতাকর্মী সমর্থক সহ এ এলাকার সর্বস্তরের মানুষ। তোফায়েল, বিএনপি চেয়ারম্যানের পথসভা ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন? মঞ্চ তৈরি হয়েছে কিনা, নিরাপত্তা ব্যবস্থা সব মিলে জানাবেন। জানার সাথে আপনি যেমনটা জানাচ্ছিলেন যে আমরা জানি যে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি এবং নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে আগামীকাল কিন্তু তারেক রহমান সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে এবং সেই থেকে কিন্তু সিলেট, হবিগঞ্জ এবং সর্বশেষ যে নরসিংদীতে তার পথসভার কথাটি রয়েছে। আমি এই মুহূর্তে আছি ঢাকা সিলেট মহাসড়কের পাশে পৌর পার্ক নরসিংদীর বাসাইলে অবস্থান করছি। এখানে কিন্তু আপনাকে একটু দেখাতে চাই যে প্রায় 48x24 ফুটের বিশাল একটি মঞ্চ কিন্তু ইতিমধ্যে তৈরি করা হয়েছে এবং এখানে কিন্তু আগামীকাল সন্ধ্যা নাগাদ কিন্তু বিএনপির যে বর্তমান চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান তিনি কিন্তু এই সমাবেশ স্থলে এই বক্তব্য দিতে পূর্বে কিন্তু আমরা দেখেছি যে জেলা বিএনপির পক্ষ থেকে কিন্তু এই পথসভাকে কেন্দ্র করে তাদের ব্যাপক প্রস্তুতি আমরা লক্ষ্য করছি। তাদের বিভিন্ন স্থানে বেলবোর্ড, ফেস্টুন, তাছাড়া বাইকিং সহ কিন্তু তারা ডিজিটাল যুগ্ম মহাসচিব খায়রুল প্রস্তুতি নিয়েছে এবং স্থানীয় যে নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে বেশ উচ্ছ্বসিত আমরা দেখতে পেয়েছি যে দীর্ঘ বছর পরে এখানে কিন্তু তারেক রহমানের আগমন হয়েছে। এবং আমরা আরেকটা যে বিষয়টা জানাচ্ছি যে এই পৌর মাঠেই কিন্তু 2013 সালে সর্বশেষ যে বিএনপির চেয়ারপারসন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া কিন্তু 2013 সালে রাজনৈতিক সর্বশেষ বক্তব্য কিন্তু এই মাঠেই দিয়েছিলেন। এখানে কিন্তু এই স্মৃতি বিজড়িত স্থান হিসাবে সেই মাঠেই কিন্তু বেগম খালেদা জিয়ার তারেক রহমানের কিন্তু এই মাঠে কিন্তু পথসভার মাধ্যমে বক্তব্য দেওয়া এবং আগামীকাল কিন্তু যেহেতু নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক দিনক্ষণ শুরু হচ্ছে এবং কিন্তু বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে তার মায়ের আদর্শকে লালন করে কিন্তু সিলেট থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং সেই সাথে সিলেট, হবিগঞ্জ এবং সর্বশেষ নরসিংদী কিন্তু পথসভার মধ্যে দিয়ে তাদের আগামীকালকে কর্মসূচির কথা রয়েছে। আমি দেখতে পেয়েছি যে এখানকার স্থানীয় নেতাকর্মীরা তাদের যে দলীয় প্রধান যে চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে তাদের মধ্যে উৎসাহ আমেজ লক্ষ্য করা যাচ্ছে এবং তারা কিন্তু বলছেন যে আগামীকালকে যে সভা অনুষ্ঠিত হবে সেই সভায় কিন্তু নির্বাচন যে তাদের পদচারণা সেটি কিন্তু আরো মুখরিত হবে বলে
এখানকার নেতা কর্মীদের আশ্বাস। তো জানার সাথে এই ছিল নরসিংদী থেকে আসলে এই যে তারেক রহমানের পথসভাটি রয়েছে এটির সর্বশেষ প্রস্তুতি। ধন্যবাদ তোফাইল। ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভয়াবহ আকার ধারণ করেছে ডায়রিয়া পরিস্থিতি। কয়েকদিনে রোগীর সংখ্যা স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেড়ে যাওয়ায় হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ। 20 শয্যার বিপরীতে কয়েকশো রোগী আসায় বেড না পেয়ে মেঝে আর করিডোরে চলছে চিকিৎসা সেবা। এছাড়া হাসপাতালে কলেরা, স্যালাইন ও ওষুধের তীব্র সংকটের অভিযোগ তুলেছেন স্বজনরা। পারভেজ, আপনার প্রতিবেদনটিতে দেখছিলাম যে গত কয়েকদিনের রোগীর সংখ্যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, তা সামাল দিতেও হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। কিন্তু স্বজনরা ওষুধ সংকটের যে অভিযোগ তুলেছেন তার নিরসনে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আর চিকিৎসকদের পরামর্শ সব মিলে জানাবেন। যে সংকট ছিল তা অনেকাংশে কেটে গেছে এবং সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে যে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে আজকে ভর্তির সংখ্যা প্রায় হচ্ছে যে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে আজকে ভর্তির সংখ্যা প্রায় 80, তার বিপরীতে বেড আছে 20। আমি আরও যতটুকু জানার চেষ্টা করছি যে আপনাদের মেডিসিন ওয়ার্ডে ভর্তির সংখ্যা হচ্ছে 104। সংকট রয়েছিল সেটা কিন্তু এখনো সেইভাবে কাটে নাই। আরও একটি বিস্তারিত জানার জন্য আমার পাশে রয়েছেন এই হাসপাতালের তত্ত্বাবধায়ক, যিনি আমি ওনার কাছে একটু আরো একটু সবিস্তারে জেনে নেব। জি, বর্তমানে হাসপাতালের যে মেডিসিনের যে একটা সংকট ছিল সেটা কি কেটে গেছে কিনা? মেডিসিনের যে একটা সংকট ছিল সেটা কি কেটে গেছে? না, আমাদের মেডিসিন 300 বেশি রোগী ইনডোরে ভর্তি থাকে, বেশি রোগী ইনডোরে ভর্তি থাকে, 300 মানে ডাবল বেড রোগী ভর্তি থাকে এখানে। আমাদের এখানে যে 250 শয্যার বিপরীতে প্রায় 500-র কাছাকাছি রোগী ভর্তি থাকে ইনডোরে, এবং বহির্বিভাগে রোগী আসে প্রতিদিন 3000-এর কাছাকাছি। ব্যাপক সংখ্যক রোগী আমাদের হাসপাতালের ইসের বাইরে। এটা আমরা মনে করছি যে আমরা এই হাসপাতালকে 250 শয্যা থেকে 500 শয্যায় উন্নীত করতে পারলেই আমাদের সংকট কেটে যাবে। আমাদের এখানে কিছু কেমিক্যাল রিয়েজেন্ট এবং এক্স রে কিছু সংকট রয়েছে। এছাড়া আমাদের এখানে মেডিসিন, আপনার যে কোনো স্যালাইন, ইনজেকশন, এগুলোর পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আমাদের বেডের সংকট রয়েছে। ভুক্তভোগী যারা রোগী আছে তাদের স্বজনদের সাথে তারা কিন্তু বারবার বলে যাচ্ছেন যে আমাদের পর্যাপ্ত মেডিসিন পাওয়া যাচ্ছে না, আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসা হচ্ছে। আপনি খোঁজ নিয়ে দেখেন আমাদের আমরা ইনডোরে পর্যাপ্ত সেফটি একদম দিচ্ছি। ট্যাবলেট ক্যাপসুল দিয়ে বহির্ভাগে সব পর্যাপ্ত ওমিপ্রাজল, তারপরে আপনার ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক, সব ধরনের অ্যান্টাসিড, সবগুলো ওষুধ আমাদের কিন্তু রয়েছে এবং আমরা দিচ্ছি। আপনাদের দেখেন, সরজমিনে দেখেন, এবং ইনডোরে আমাদের পর্যাপ্ত সাপ্লাই রয়েছে ওষুধ, এবং স্যালাইনের আমাদের কোনো অভাব নেই। আমরা পর্যাপ্ত যতই কলার স্যালাইন এবং অন্যান্য স্যালাইন, নর্মাল স্যালাইন এবং অন্যান্য স্যালাইন পর্যাপ্ত পরিমাণ রয়েছে, আমরা দিতে পারছি। এবং কোনো রুগী, একজন রুগীও, কোনো একটা রুগীও স্যালাইন কিনছে না, কিন্তু আমাদের এগুলো পর্যাপ্তই আছে। আরেকটা প্রশ্ন আপনার কাছে, আমি যতটুকু একটু আগে দেখলাম এখানে দালালদের দৌরাত্ম্য, মূল যে সমস্যা সেটা হচ্ছে যে বেড সংকট প্লাস আপনাদের যে মেডিসিনের যে সংকটের কারণে কি দালালদের দৌরাত্ম্য বেড়ে গেছে? না, দালালের এটার পার্শ্ববর্তী ক্লিনিকগুলো কিছু লোক আছে, তারা লোকজন, এদের কিছু দালাল এখানে কাজ করে। আমরা দালালদের জন্য নির্মূল কমিটি করেছি, এবং আমরা সবসময় জেলা প্রশাসন এবং পুলিশের সহযোগিতায় অল্প সাজা হয় কম, তারা 200 টাকা জরিমানা হয়, কিংবা তাদের 3 দিনের জেল হয়। ধন্যবাদ। এটা হওয়ার কারণে তারা দুর্যোগ পেয়ে আবার চলে আসে। এইটাই যে সমস্যা আমাদের সাথে। এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে সর্বশেষ। ধন্যবাদ মহসিন। উদ্বোধনের পর থেকে আজ পর্যন্ত পদ্মা সেতুর টোল থেকে আদায়ের পরিমাণ 3000 কোটি টাকা ছাড়িয়েছে। মঙ্গলবার এ তথ্য জানায় সেতু কর্তৃপক্ষ। জানানো হয়, বর্তমানে সেতুটি দিয়ে প্রতিদিন গড়ে 22,000-এর মতো যানবাহন চলাচল করে। প্রতিদিন গড়ে টোল আদায় হয় 2.5 কোটি টাকা। সব ধরনের যানবাহনকেই পদ্মা সেতু পারাপারে টোল দিতে হয়। 2022 সালে চালুর পর থেকে সেতুটি দিয়ে যানবাহন পারাপারের সংখ্যা এবং আয় দুটোই ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। মুন্সিগঞ্জ ও শরীয়তপুর সংযোগকারী দেশের দীর্ঘতম পদ্মা সেতু দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রাজধানীর সঙ্গে যুক্ত করেছে। ওই অঞ্চলের 21টি জেলার মানুষ এই সেতুর সুবিধা পাচ্ছেন। রাঙামাটির কাপ্তাই হ্রদের সৌন্দর্য দেখতে পর্যটকরা ঘুরে বেড়ায় ইঞ্জিন চালিত বোটে। তবে তারা উদাসীন লাইফ জ্যাকেট ব্যবহারে। এতে বোট দুর্ঘটনার পাশাপাশি প্রাণহানির ঝুঁকি বাড়ছে। লাইফ জ্যাকেট পরতে সচেতনতা বৃদ্ধির কথা বলছে টুরিস্ট পুলিশ। কাপ্তাই হ্রদে কয়েকদিন আগের
বোট ডুবির ঘটনা এটি। এমন দুর্ঘটনা প্রায় ঘটে থাকে, এতে বোটের ক্ষতির পাশাপাশি প্রাণহানির সংখ্যা বাড়ছে। সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা দল বেঁধে ভ্রমণ করেন কাপ্তাই হ্রদ। হ্রদ ভ্রমণে অধিকাংশ পর্যটকরা নিরাপত্তা নিয়ে উদাসীন। লাইফ জ্যাকেট বা কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ছাড়াই ভ্রমণে নামেন তারা। লাইফ জ্যাকেট ব্যবহার নিয়ে কথা বলেন পর্যটক বোট চালকরা। হ্যাঁ, লাইফ জ্যাকেট এখানে আছে, ওরা যেটা সাপ্লাই দিচ্ছে, আর অবশ্যই লাইফ জ্যাকেট পরেই আপনার জার্নি করা উচিত। লাইফ জ্যাকেট, লাইফ বয়ার যদি একটু দক্ষ ড্রাইভার দিয়ে যদি আমরা বোটগুলো পরিচালনা করি, আশা করি মানুষ প্রাণহানি হবে বলে আমি মনে করি না। আমাদের প্রাইভেট বোটগুলো হচ্ছে আপনার 15 জন করে আপনার ক্যাপাসিটি করে দিছে, 15টা লাইফ জ্যাকেট লাগবে আপনার, এভাবে আমাদের সমিতি থেকে আপনার নির্দেশ করে দিয়েছে। নির্দেশনার কথা বলে বোট মালিক সমিতি। নিজেদের দায়িত্বের কথা জানায় ট্যুরিস্ট পুলিশ। প্রত্যেকটা বোট মালিক এবং ড্রাইভারদের সাথে আমরা নিজেরা কথা বলি, কোথাও যেন অতিরিক্ত যাত্রী বোঝাই না করে এবং পর্যাপ্ত সংখ্যক যেন তারা লাইফ জ্যাকেট সংগ্রহ করে এবং লাইফ জ্যাকেট সরবরাহ করে। এই জন্য আমরা নৌকা মালিক এবং নৌকার মাঝিদেরকে সতর্ক করি। রাঙামাটির হ্রদ ভ্রমণ নিরাপদ করতে সচেতনতার পাশাপাশি প্রশাসনের কঠোর অবস্থান চান সবাই। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। ডিবিসি সারা বাংলা এ ছিল এখনকার মতো।